জুবানের ঠোঁটের কোণে শয়তানি হাসি লেপ্টে আছে। তোর এই অসভ্য লোকটার দিকে দাঁত কটমট করে তাকালো। এভাবে তাকিও না রসগোল্লা, হার্ট অ্যাটাক হয়ে যাবে। এভাবে তাকালে দেখবে একদিন তোমার হাতেই আমার মরণ হবে। তোর জুবানের গায়ে চাপড় মারলো, চিবিয়ে চিবিয়ে বলল, একদম ন্যাকামো করবেন না, আর আমাকে অন্যদের মতো দুর্বল ভাববেন না জুবান। আমি আত্মরক্ষা করতে জানি। আপনি আমার সাথে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করলে আপনার হাত পা ভেঙে গলায় ঝুলিয়ে দিব বলে রাখলাম। জানো তো রসগোল্লা, রসগোল্লা কিন্তু আমার অনেক পছন্দের। রসগোল্লার এত কাছে থেকেও তার স্বাদ নেব না, তা কি করে হয় বলো? ফালতু কথা বন্ধ করুন জুবান। আমার সময়ের অনেক মূল্য। আপনার সময়ের মতো অত সস্তা সময় আমার নেই। তোমার সময়ের অনেক মূল্য আর আমার সময় সস্তা সময়, এটা ঠিক নয় রসগোল্লা। তোমাকে যদিও আমি রসগোল্লা বলি, কিন্তু তোমার মুখ থেকে আজ পর্যন্ত একটাও মিষ্টি কথা শুনলাম না। জুবান টুপ করে তুরের রসগোল্লার মতো গোল গালটায় চুমু খেলো। পকেটে হাত গুজে কিছুটা দূরে দাঁড়িয়ে ঠোঁট চেপে হাসতে লাগলো। তুরের চেহারার দিকে তাকিয়ে আর হাসিটা চেপে রাখতে পারলো না সে। মেয়েটার চেহারায় এখন দেখার মতো। ও হয়তো ভাবতেও পারেনি যে জুবান এমন কিছু করবে। তুরের চুপসে যাওয়া চেহারার দিকে তাকিয়ে হু হা করে হেসে উঠল জুবান। হাসতে হাসতেই বলল, উফ রসগোল্লা, তুমি ভয় পাও? আমার তো বিশ্বাস হচ্ছে না। ইস, তুমি কি জানো, রাগলে তোমাকে পুরাই কাঁচামরিচের রসগোল্লার মতো লাগে, কিন্তু ভয় পেলে তোমাকে আরও বেশি আকর্ষণীয় লাগে, ঠিক যেন কালো জাম। টুপ করে খেয়ে ফেলতে ইচ্ছে করে। তুরের থিতিয়ে যাওয়া রাগটা আবারও দপ করে জ্বলে উঠল। জুবানের সামনে গিয়ে দাঁড়ালো সে। এক হাত জুবানের গলা জড়িয়ে ধরল তুর। আমার মুখ থেকে রসগোল্লার মতো মিষ্টি কথা শোনার খুব শখ আপনার, তাই না জুবান? জুবান বিস্ময় নিয়ে তুরের মুখের দিকে তাকিয়ে আছে। রক্ত জবার মতো লাল টকটকে মুখটায় অদ্ভুত রহস্যময় হাসি খেলা করছে তার। তুর হুট করেই নিজের হাঁটু দিয়ে জুবানের দু পায়ের মাঝখানে আঘাত করে। জুবান যন্ত্রণায় মেঝেতে বসে পড়ল। ফর্সা মুখটা মুহূর্তেই লাল বর্ণ ধারণ করেছে। তুরের ঠোঁটের কোণে হাসি চওড়া হলো। সে হাঁটু মুড়ে জুবানের সামনে বসলো। জুবানের কানের কাছে ফিসফিস করে বলল, এত রসগোল্লা রসগোল্লা করেন, কালো জামও খেলেন, এবার বলুন কাঁচা মরিচের রসগোল্লার ঝাঁজটা ঠিক ছিল তো জুবান? এটা তো শুধু ড্যামো ছিল। আমার পেছনে লাগার শাস্তি আরও ভয়াবহ হবে। সময় থাকতে নিজেকে সামলে নিন। আপনি আমার থেকে দূরে থাকুন আর আমি আপনার থেকে। লিফটের দরজা অফ হওয়ার আগ মুহূর্তে লিফটে প্রবেশ করল মেয়েটা। রোদের মধ্যে দৌড়ে আসায় হাঁপাচ্ছে সে। কপালে বিন্দু বিন্দু ঘাম, চেহারা রক্ত জবার মতো লাল। মেয়েটাকে চিনতে ভুল হলো না সায়নের। হাতের ঠান্ডা মিনারেল ওয়াটারের বোতলটা এগিয়ে দিল মেয়েটার দিকে। পানি নিন রক্তজবা। তোর মুখ তুলে তাকালো। সায়নকে দেখে সোজা হয়ে দাঁড়ালো সে। পানির বোতলটা নিয়ে ঢকঢক করে পুরোটা পানি খেয়ে ফেললো। বোতলটা এগিয়ে দিয়ে ধন্যবাদ জানালো। সায়ন খালি বোতলটার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। ঠান্ডা পানিতে গলা ভেজানোর জন্য মাত্রই বোতলটা কিনেছিল সায়ন। বোতল থেকে এক ঢোক পানিও পান করেনি সে। মেয়েটা কি একটুও কমন সেন্স নেই? সব পানি খাওয়া লাগে। আপনার শরীর ভালো রক্তজবা? ব্যস্ততার কারণে আপনার খোঁজ নেওয়া হয়নি। তুরের সবচেয়ে অপছন্দের ফুলটি রক্তজবা, আর তাকে কেউ এই নামটিতে ডাকছে এটা ভালো লাগলো না তার। তুর একটা জিনিস বুঝলো না, তার এত সুন্দর একটা নাম থাকতে মানুষ কেন তাকে এমন অদ্ভুত নামে ডাকবে। রক্তজবা, রসগোল্লা, এগুলো কেমন ধরনের নাম? রসগোল্লা মনে পড়তেই জুবানের চেহারাটা ভেসে উঠল চোখের সামনে। আবারও মেজাজটা গরম হয়ে গেল তার। নিজেকে শান্ত করার বৃথা চেষ্টা করে বলল, আলহামদুলিল্লাহ ভালো। শুনুন, আমার নাম রক্তজবা নয়, আমার সুন্দর একটা নাম রয়েছে, তুবা নাম আমার। আমাকে তুর বলেই বেশি খুশি হব। সায়ন কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনার চেহারা সবসময় রক্তজবার মতো লাল হয়ে থাকে। তোর পাহাড়ের চেয়ে রক্তজবা ফুল বেশি মানানসই আপনার সাথে। তোর পাঁচতলায় এসে লিফট থেকে নেমে যায়। কলিং বেল বাজানোর সাথে সাথেই দরজা খুলে যায়। তোয়ার মলিন মুখের দিকে তাকিয়ে নীরব দীর্ঘ নিঃশ্বাস
ফেলে ভিতরে আসে। নিজের স্বপ্ন পূরণের জন্য বাবা মায়ের থেকে দূরে থাকছে তারা। মাঝে মাঝে মেয়েটার জন্য মন খারাপ লাগে তুরের। বাবা মায়ের থেকে কখনো দূরে থাকেনি তোয়া। তুরকেও প্রচণ্ড ভালোবাসে মেয়েটা। ছোট থেকেই তুরের প্রতি আলাদা টান তার। এর জন্যই তো বাবা মার বন্ধু বান্ধব ছেড়ে তুরের সাথে এই অচেনা শহরে পাড়ি জমিয়েছে। ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে আছে তোয়া। রান্নাসহ ঘরের যাবতীয় কাজ তোয়াই করে। তোয়ার রান্নার হাত বেশ ভালো। যে একবার খাবে সে দ্বিতীয়বার খেতে চাইবে। খাবারের স্বাদ অনেক দিন মনে রাখবে। সর্ষে ইলিশটা বেশ মজা হয়েছে। তোর তৃপ্তি সহকারে খাচ্ছে। তোয়া খাবার নাড়াচাড়া করছে, গলা দিয়ে খাবার নামছে না। একটা কথা বোনকে বলবে কি বলবে না ভেবে অস্থির হচ্ছে সে। তোর ব্যাপারটা খেয়াল করলো। খাবার শেষে তোয়াকে বলল কফি নিয়ে বারান্দায় আসতে। তোয়া অনেক শৌখিন। বারান্দাটা বেশ সুন্দর করে সাজিয়েছে সে। বারান্দার গাছগুলোই বলে দেয় তোয়া কতটা গাছপ্রেমী। দেশি বিদেশি অনেক রকম গাছ দিয়ে ভরপুর বারান্দাটা। তোর সবগুলো গাছের নাম জানে না, কিন্তু কিছু গাছ তো আগে কখনোই দেখেনি। বারান্দার গ্রিলে অপরাজিতা আর কুঞ্জলতা গাছ সবুজ চাদর বিছিয়ে রেখেছে। সেখানে লাল আর নীলচে বেগুনি ফুলের সমারোহ। বারান্দার এক পাশে গোলাপি বাগান বিলাসের ঝাড়। বাগান বিলাসের পাশেই বেশ বড় আকারের একটা বাবুই পাখির বাসা। বাসাটা অনলাইন থেকে অর্ডার করে এনেছে তারা। তার বিশ্বাস ছিল এখানে বাবুই পাখি এসে ডিম পাড়বে। বাবুই পাখির ডিম না পারলেও একজোড়া বুনো পাখি এসে ঠিকই বাসা বেঁধেছে। দুটো ডিমও পেরেছে। তোর বারান্দায় রাখা বেতের চেয়ার দুটোর একটাতে বসলো। তোয়া কফি হাতে বারান্দায় আসলো। কফি কাপগুলো ছোট গোল টেবিলটায় রেখে অপর পাশে চেয়ারটায় বসলো সে। তোর মনোযোগ দিয়ে তোয়ার দিকে তাকালো। ইদানিং মেয়েটার সাথে কথা বলার সময় পায় না। সকালে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে ভার্সিটি যায়। সেখান থেকে কোচিং করে দুটো টিউশন করিয়ে বাসায় ফিরে প্রচুর ক্লান্ত হয়ে যায়। তারপর ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে পড়তে বসে। মধ্যরাত অবধি পড়ালেখা করে আর কথা বলার মতো এনার্জি বা ইচ্ছে কোনোটাই থাকে না। তোয়াকে চুপ থাকতে রেখে তোর নিজেই বলা শুরু করলো। তোয়া, তুই গত 5 দিন ধরে কোচিংয়ে যাস না কেন? সবুর ভাইয়া কল করেছিল। সবুরের নাম শুনেই ঘাবড়ে যায় তোয়া। তোর ব্যাপারটা লক্ষ্য করে। তোয়ার মাথায় হাত বুলিয়ে দেয় সে। তোয়া নিচের দিকে তাকিয়ে মিনমিনে গলায় বলে, আমি আর ওখানে পড়বো না আপু। কোনো সমস্যা হয়েছে তোয়া? কেউ তোকে কিছু বলেছে? উল্টাপাল্টা কিছু করেছে তোর সাথে? তোয়ার চোখ ফেটে কান্না আসে। উঠে তোরকে জড়িয়ে ধরে কান্না করে দেয় সে। ফুপিয়ে ফুপিয়ে বলে, সবুর ভাই আমার সাথে বাজে আচরণ করে আপু, আমাকে বাজেভাবে টাচ করতে চেষ্টা করে। তোয়ার কথা শুনে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তোরের। এখানে আসার পর সবুর ভাইয়াই একমাত্র মানুষ যে সব কিছুতে তোরকে সাহায্য করেছে। এমনকি এই ফ্ল্যাটটাও সবুর ভাইয়ারই ঠিক করে দিয়েছে তাদের। উনি তো ছোট বোনের মতোই স্নেহ করতো তোরদের। তোরের যে একটা বড় ভাইয়ের অভাব পূরণ করেছে এটাই ভেবেছিল সে। সবুরের এমন ঘৃণ্য কাজের কথা শুনে মাথা ব্যথা শুরু করে তোরের। মাইগ্রেনের ব্যথাটা চট করেই বেড়ে গেল, তরতর করে বাড়তে লাগলো। নিষিদ্ধ পল্লী থেকে বেরিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে হেলে দুলে ফাঁকা রাস্তায় হাঁটছে মৈনাক। তার গা দিয়ে মদের ফোটকা গন্ধ ভেসে আসছে। হঠাৎ থেমে গেল মৈনাক। তার মনে হলো কেউ তার পিছু করছে। মৈনাক সচেতন চোখে পিছনে তাকালো। নেশা চড়ে আছে তাই সব কিছু ঘোলা দেখছে সে। কাউকে না দেখে ভয়ঙ্কর একটা গালি দিল সে। তারপর আবার হাঁটতে শুরু করলো। লোহার শিকল টানার আওয়াজ পেয়ে পেছনে ফিরে তাকালো। ঝাপসা ঝাপসা দেখলো ওভারকোট পরা একটা লোক তার দিকে এগিয়ে আসছে। মাথায় টুপি আর মুখে মাস্ক, হাতে মোটা একটা লোহার শিকল যেটা টানতে টানতে এগিয়ে আসছে লোকটা। ভয়ে শিউরে উঠল মৈনাক। বিপদ বুঝে দৌড় দিল, কিন্তু বেশি দূর যেতে পারল না। নেশার কারণে মুখ থুবড়ে পড়ল রাস্তায়। হঠাৎ মাথায় তীব্র যন্ত্রণা অনুভব করলো সে। ধীরে ধীরে চোখের সামনে অন্ধকার হয়ে আসছে। মৈনাক অনুভব করতে পারছে কেউ তার গলায় লোহার শিকল পরিয়ে রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে।